সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা সবাইকে। আপনাদের সাথে আছি আমি চৈতি চক্রবর্তী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে মুক্ত আসরের আয়োজন আমি নজরুলের ৬৩তম পর্ব আজ। এ পথ চলায় যারা বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মুক্ত আসরের এই আয়োজনে সহযোগিতা করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। আয়োজনটি গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাইদ। আজ অতিথি হিসাবে আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত রন্ধনশিল্পী আফরোজা নাজনীন। আজকের বিষয় কাজী নজরুল ইসলামের খাবার দাবার পোশাক পরিচ্ছদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভের প্রোগ্রামটি অবশ্যই দেখবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, লিঙ্কটি শেয়ার করবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের আজকের অতিথি আফরোজা নাজনীন। আমরা আফরোজা নাজনীন সম্পর্কে জানছি। আফরোজা নাজনীন বাংলাদেশের জনপ্রিয় রন্ধনশিল্পী। তিনি ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশনের বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। তিনি একই সঙ্গে শেফ, উপস্থাপক, রেসিপি ডেভেলপার, ফুড স্টাইলিস্ট, ট্রেনার, খণ্ডকালীন শিক্ষক, ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও একজন সফল উদ্যোক্তা। পড়াশোনা করেছেন, MBA করেছেন, রান্নার এবং এন্টারপ্রেনারশিপ এর উপরে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন। বাংলাদেশ ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন 2020-2022 সালের বোর্ড মেম্বার। এছাড়া বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশনের কার্যকরী সদস্য, বাংলাদেশ ফাউন্ডেশন অফ উইমেন এন্টারপ্রেনার্সের সদস্য হিসাবে কাজ করছেন। বর্তমানে তার নিজের প্রতিষ্ঠান সুমিস কিচেন ক্যাটারিং এবং ট্রেনিং ইনস্টিটিউট এর সিইও হিসাবে কাজ করার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কমিউনিকেশন বাজুকাতে বিজনেস ডেভেলপমেন্ট লিড হিসাবে দায়িত্ব পালন করছেন। প্লে প্লেন ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। অ্যাকশন এইডের হ্যাপি হোমস প্রজেক্ট প্রশিক্ষক হিসাবে দায়িত্বরত আছেন। কাজ করতে গিয়ে তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। তার মধ্যে ওমেন এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড 2019, বাসিস্তাস অ্যাওয়ার্ড 2018, DCRU অ্যাওয়ার্ড 2018, AJFP স্টার অ্যাওয়ার্ড 2017, রেডিও স্বদেশ সম্মাননা অ্যাওয়ার্ড 2017, গোল্ডেন ফিল্ম অ্যাওয়ার্ড 2017, ইন্ডেক্স মিডিয়া অ্যাওয়ার্ড 2017, চিত্রজগৎ অ্যাওয়ার্ড 2016, নবপ্রজন্মের সেরা রন্ধনশিল্পী পুরস্কার 2016 অন্যতম। এছাড়াও তিনি কলকাতার সৃজন সম্মান 2018 এবং ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব 2018 সম্মাননায় ভূষিত হয়েছেন। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। শুরুতেই জানতে চাইবো আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনাকে পেয়ে আরো অনেক বেশি ভালো লাগছে। আমি খুবই ভালো আছি, কিন্তু খুব ভয়েও আছি, কারণ নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এবং ওনাকে নিয়ে আজকে কিছু বলবো। যারা নজরুল গবেষক আছেন অনেকে গবেষণা করছেন ওনাকে নিয়ে। আমি সেখানে আসলে খুব ক্ষুদ্র একজন মানুষ। আমি মানে ফুড নিয়ে কাজ করছি। তো আশা করব যারা নজরুল গবেষক আছেন তারা আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আপা, আমরা খুবই আনন্দিত আপনার মতো একজন গুণী মানুষকে আমাদের সাথে পেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য। আপা, প্রথমেই জানতে চাইবো করোনার এই সময়টা কিভাবে অতিবাহিত করছে? আসলে করোনাকালীন সময় প্রথম কয়েকটা মাস আমরা সবাই যেরকম ছিল একদম বাড়িতেই ছিলাম, বাসার বাইরে আসলে যেতাম না। তেমন কাজ, আসলে সব কাজই তখন বন্ধই ছিল। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে এখন আমরা অন্যরা যেমন বাইরের কাজগুলো করছেন, আমিও সেরকম করছি, কিন্তু আগের চেয়ে আসলে কম করা হচ্ছে। শুটিং বা যে কোনো কাজই এখন অনেক কম করা হচ্ছে, কিন্তু করা হচ্ছে। আর অফিস কিছু ওই যে ওয়ার্ক ফ্রম হোম করা যায় যে কাজগুলো, সেগুলো আমরা ওয়ার্ক ফ্রম হোমই করছি।
অনলাইনে অনেক কিছুই হচ্ছে, আমাদের সব মিটিং গুলো অনলাইনে হচ্ছে, ট্রেনিং অনলাইনে হচ্ছে। আসলে ডিজিটাল যুগে এই সুবিধাটা আমরা যারা পেয়েছি এবং যারা আহ, মানে এই সুযোগটাকে কাজে লাগাতে পারছি, তারা আসলে খুব একটা পিছিয়ে নেই। হয়তো মানে আমরা বাইরে যে যতটা করতাম তার চেয়ে কোনো অংশে কম আসলে করা হচ্ছে না, সবই কাজ করা হচ্ছে। আপার অনেক ব্যস্ততা বুঝতে পারছি। আপা এরপরে জানতে চাইবো নজরুলকে আপনি কিভাবে ধারণ করেছেন? আসলে এটা তো মানে আমি বলবো যে একটা খুবই কঠিন একটা প্রশ্ন, কারণ আহ নজরুল ইসলাম আমাদের সবার খুব প্রিয় কবি। এবং উনি কিন্তু মানে আমাদের যে সামাজিক অবিচার, আহ পরাধীনতা, এটার বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন। এবং এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে, এবং আমি চেষ্টা করি যে এই এই অবিচার বা যে সামাজিক যে অবিচার এবং পরাধীনতা, এটার বিরুদ্ধে যদি আমরা সবাই মিলে কাজ করতে পারি আসলে, তাহলে একটা সময় দেখা যাবে উনি যেরকম চেয়েছিলেন ঠিক আমরা সেরকমই একটা সমাজ পাবো বা পরিবেশ পাবো। আর উনি কিন্তু মানে আমরা যেটা করি যে ধর্ম নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমাদের যে মানুষগুলো আছে যাদের যাদের আসলে খুব দরকার সাহায্যের, আমরা হয়তো সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিই না। উনি কিন্তু ওনার একটা কবিতার মধ্যে এটা খুব সুন্দর করে বুঝিয়েছেন। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আহ, আমি ব্যক্তিগতভাবে আমি ওনার এই আদর্শটাকে ধারণ করি এবং চেষ্টা করি মেনে চলতে। এটাই বলবো আসলে, কারণ এত বড় মাপের একটা মানুষ, ওনাকে আসলে ধারণ করা আমার মতো ছোট একজন মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু এই কিছু কিছু আদর্শ আমি আসলে নিজের মধ্যে আনার চেষ্টা করি, ওনার এই আদর্শ। না। আপা এই যে নজরুলের এত বিশাল এবং অসংখ্য সৃষ্টিকর্ম, তো আপনার সব থেকে বেশি পছন্দ কোন বিষয়টি? আমি ওই যে যেটা বললাম যে একটা কবিতার মধ্যে উনি আসলে ধর্ম ব্যাপারটা এনেছিলেন, যেটা মানুষ কবিতা। এই কবিতাটা আমার খুব ভালো লাগে, কারণ এখানে উনি কিন্তু যেটা করেছিলেন যে মানে পৃথিবীতে তো না ধর্ম বর্ণ গোত্র সবকিছুই আছে, কিন্তু বিভিন্ন ধর্মে আসলে ধর্মগ্রন্থ অনেক আছে, কিন্তু আহ আমরা আহ, সব মানুষগুলো ধর্মগ্রন্থকে খুব শ্রদ্ধা করছি, কিন্তু আহ এই যে অসহায় মানুষ যারা আছে, যাদের আসলে আহ মানে খাবার নেই, টাকা নেই, বা যাদের চলছে না, তাদেরকে কিন্তু আমরা সাহায্য সেভাবে করছি না। এইটা যদি করতে পারি তাহলে কিন্তু যে উনি যেটা চেয়েছিলেন, আমার মনে হয় এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এটা আমরা যদি সবাই একটু নিজেদের মধ্যে প্র্যাকটিসটা করি, তাহলে কিন্তু ওই যে ওনার যে মানুষ কবিতাটা, এটা আসলে আমরা যদি ভালো করে পড়ি এবং বুঝি এটা, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে উনি কি বোঝাতে চেয়েছিলেন বা কি চেয়েছিলেন। এবং এই কবিতাটা এই জন্য আমার খুব ভালো লাগে। এটা আসলে মানে মানুষের জন্য যদি কিছু করতে পারি আমরা, এটা আসলে সবচেয়ে বড় আসলে আমার মনে হয় যে আহ তৃপ্তির জায়গা হবে আমাদের সবার জন্য, যদি আমরা মানুষের জন্য করতে পারি। এই কবিতাটা এই জন্য আমার খুব খুব নাড়া দেয়, ভালো লাগে। আপা আপনার অসংখ্য কর্মকাণ্ডের মধ্যে আপনি অন্যতম একজন রন্ধনশিল্পী। এই পথে যে আপনি এসেছেন, সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন কিভাবে আপনার এই পথে চলার পথটা শুরু হয়েছিল। আসলে রান্না তো আমরা সবাই খেতে পছন্দ করি, কম বেশি সবাই খেতে পছন্দ করি। এবং সেটা থেকে আসলে রান্না শেখাটা শুরু হয়। আহ, এবং আমার শুরুটা হয়েছিল আমার মার কাছ থেকে। আমার মা খুব ভালো রান্না করেন, তো ওনার কাছ থেকে অনেক রান্নায় আমি শিখেছি, পরে আমি প্রফেশনালি ট্রেনিং নিয়েছি। কিন্তু প্রথম শুরু যদি বলেন, তাহলে যেটা হতো যে আসলে মানুষকে খাওয়ানোর মধ্যে দিয়ে একটা আমার তৃপ্তি পেতাম। মানুষ যখন খাবারটা খেয়ে প্রশংসা করতেন, বা এটা আমি অনেক বলেছি অনেক জায়গাতে, যে মানুষের মুখের যে একটা তৃপ্তির হাসি, একটা খাবার খাওয়ার পর যে একটা ভালো লাগা, এটা আমাকে খুব ভালো লাগে, এইটাতে আমি খুব আনন্দ পাই। এবং এটা থেকে আসলে আমার রান্না শেখার প্রতি আগ্রহটা এসেছিল। এবং তারপরে যখন আমি একটা টেলিভিশন শো করেছি, যমুনা টিভি লাইভ কিচেন, ঈদের একটা প্রোগ্রাম ছিল লাইভ, এটা করার পর আমার মনে হলো যে আসলে আমার পড়াশোনা তো একদম ডিফারেন্ট লাইনে, আমি এমবিএ করেছি, আমি তো আর কুকিং মানে এই রান্না রিলেটেড আমি ফুড নিয়ে কিছু পড়িনি। হয়তো ট্রেনিং করেছি, কোর্স করেছি, কিন্তু প্রপার পড়াশোনা নেই। তারপর আমি আসলে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্ট অ্যান্ড ফুড হাইজিন নিয়ে পড়াশোনা করি, এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করি একটা 5 স্টার হোটেলে, রেডিসনে। সো এইভাবে আসলে তখন আমি নিজেকে মানে তৈরি করলাম এই food নিয়ে কাজ করার জন্য, এবং তারপর থেকে আসলে কাজ করছি। আমাদের দর্শক শ্রোতার মধ্য থেকে যারা নিশ্চয়ই রন্ধন শিল্পে যাদের আগ্রহ আছে বা এই পথে তারা যেতে চান, তারা নিশ্চয়ই আপনার জি, জি। কথা শুনে অনুপ্রাণিত হবে।
কাজী নজরুল ইসলাম ঘরে নিজস্ব পরিমণ্ডলে নিজের ভুবনে তিনি হয়তো বেশিরভাগ সময় সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করেছেন। তার দৈনন্দিন কর্মসমূহ হয়তো সাধারণ মানুষের চেয়ে এমন কিছু পৃথক নয়। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে কাজী নজরুল ইসলাম তার পোশাক, তার ঘর, তার খাবার, কোন রং পছন্দ, তার শখ, এই বিষয়গুলো যদি একটু বলতেন। আচ্ছা, আসলে বাঙালিয়ানার যে সাজ সেটাই ছিল কিন্তু আমাদের কবি নজরুল ইসলামের নিত্যদিনের পোশাক। নিজস্ব একটা স্টাইল ছিল ওনার। আর মানে এই স্টাইলে কিন্তু উনি একদম অনন্য একজন কবি ছিলেন। ভিন্ন ধর্মী একটা স্টাইল ছিল ওনার। যেমন বাবরি দোলানো ঝাঁকড়া চুল ছিল। তারপরে আহ, আমরা ওনার দেখি কামানের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো কিছু ছবি আছে, হ্যাঁ। একদম অন্য ধরনের একটা ব্যক্তিত্ব। তারপরে বাঁশি বাজাচ্ছেন ধ্যানমগ্ন। তো উনাকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে আমরা পেয়েছি এবং দেখেছি একদম ওনার একটা নিজস্ব স্টাইলে। এবং আমি বলবো যে পোশাক আমি যতটুকু জানি যে উনি ওনার পোশাক সবসময় প্রিয় ছিল খদ্দরের পাঞ্জাবি। আর নিমা, ধুতি আর চাদর সবসময় কিন্তু একটা গায়ে চাদর জড়িয়ে রাখতেন। আর পোশাকের সাথে মিলিয়ে কিন্তু এক পেজ টুপিও উনি পরতেন। তো সবার আসলে নজর কাটতে উনি পছন্দ করতেন, এই জন্য একটু আমি যতটুকু পড়েছি জেনেছি যে হলুদ কমলা রঙের পাঞ্জাবি আর চাদর ওনার খুব পছন্দ ছিল এবং উনি পরতেন, যাতে আসলে সবার একটা নজর পাওয়া যায়। কারণ তিনি ছিলেন তারুণ্যের কবি। এবং এই তার কবি প্রতিভার পাশাপাশি কিন্তু তিনি আহ মানে অনেক রুচিবোধে সম্পন্ন এবং শালীনতা বোধ সম্পন্ন একজন মানুষ ছিলেন। এবং এই যে বললাম যে তারুণ্যের কবি, এই জন্যই মনে হয় উনি একটু রং কালারফুল পোশাকটা পরতেন, যে হলুদ কমলা, যেটা নর্মালি আমরা পাঞ্জাবিটা পরি না, কিন্তু উনি এটা পরতেন। এবং আসলে খাবারের কথা যদি বলেন, আপনি খাবারের কথা জিজ্ঞাসা করেছিলেন, খাবারটা কিন্তু উনি খুব পছন্দ করতেন যে একদম আমি বলবো আহ সাধারণ খাবার যেটা ছিল, ওনার কিন্তু মুগ মসুর ডাল, তারপর শুক্তো, পোস্ত, এই ধরনের খাবার গুলো কিন্তু উনি পছন্দ করতেন কবি। এবং কবি আমি যতটুকু জানি যে ঝিঙে আর শুক্তোর একটা খাবার ছিল, এটা ওনার খুব পছন্দ ছিল। পোস্ত দিয়ে কই মাছ, বড় বড় কই মাছ, এটা পছন্দ ছিল। আর পোলাও বিরিয়ানি এটা হয়তো বাসায় রান্না হলেও উনি কিন্তু পছন্দ করতেন আসলে এই ধরনের সাধারণ খাবারগুলো। তারপরে মুরগি খেতেন, খাসিও খেতেন, কিন্তু গরুটা খুব একটা খেতেন না, পছন্দ করতেন না। এই ধরনের আসলে আমি অনেক কিছু পড়েছি, জেনেছি। নজরুল ইসলামের প্রিয়, যেটা আমি বলবো সবচেয়ে বেশি প্রিয় যদি আপনি বলেন, সেটা ছিল জর্দা পান আর চা। উনাকে কিন্তু আপনি জর্দা পান আর চা দিয়ে সারাদিন মানে যে কোনো কাজ করাতে পারতেন। এবং এই যে সৃষ্টি এত লেখা, এই লেখাগুলো কিন্তু হয়েছে এই জর্দা পান আর চা সাথে ছিল, কারণ এটা নজরুল ইসলামের খুব প্রিয় ছিল। আমি মোটামুটি মনে হয় সংক্ষেপে আসলে বললাম। আর কিছু আপনার কি জানার আছে? আপনি মোটামুটি সব বিষয়গুলোই বলেছেন। তারপর আলাদা করে কবির নাস্তার কি পছন্দ করতেন, নাস্তা, নাস্তা কোন ধরনের পছন্দ খাবার করতে বেশি কবি পছন্দ করতেন? আমি বলতে পারছি নাস্তাটা ওনার পছন্দ ছিল পরোটা অমলেট। তো এটা উনি খুব পছন্দ করতেন। কিন্তু ওই যে বললাম, চা, জর্দা পান আর চা, যদি কোনোদিন ওনার বাইরে যাওয়ার সময় নাস্তা রেডি না থাকতো, রেডি হয়নি পরোটা অমলেট, উনি কিন্তু শুধু পান, দুটো করে পান একসাথে মুখে দিয়ে দিতেন, দিয়ে উনি বের হয়ে যেতেন, হ্যাঁ। তো নাস্তাটা এটাই জানি আমি যতটুকু জানি। এবং খাবারগুলো তো আমি মোটামুটি বলেই দিলাম, ওনার প্রিয় খাবার যেটা ছিল। নজরুল গবেষক আসাদুল হকের বক্তব্য থেকে আমরা জানতে পারি যে কবি অসুস্থ হওয়ার পর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সবজি খেতেন। তো এ ব্যাপারে যদি আপনি হ্যাঁ, কিছু আমাদের জানাতেন। আর ওই যে আমি বললাম যে নজরুল ইসলাম ছিলেন খুব মানে আহ, খুব গুছানো, মানে এই যে মানে খাবারের দিকে সবকিছুর দিকে কিন্তু উনি কিন্তু সচেতন ছিলেন। হ্যাঁ, যেটুকু খেতেন, কারণ যখন অসুস্থ হয়ে গেছিলেন তখন কিন্তু উনি কি করতেন, ওনার জন্য নরম ভাত রান্না করা হতো, তারপরে সবজি, যেটা সহজপাচ্য খাবার। কিন্তু এই সবজির মধ্যে আলু বা বিভিন্ন সবজি যেটা দেয়া হতো, উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন যে একইভাবে কাটা আছে কিনা। হুম। সবজিগুলোর সাইজ যদি একরকম না থাকে উনি খেতে চেতেন না, প্লেটটা হাত দিয়ে সরিয়ে দিতেন। তো এই জন্য উনার যে স্ত্রী ছিলেন প্রমীলা দেবী, যতদিন জীবিত ছিলেন তিনি কিন্তু খুব যত্ন করে মানে সবজিকে রান্নার পর যে ভাঙাচোরা সবজিগুলো থাকতো সেগুলো বেছে বেছে সরিয়ে তারপরে আমাদের প্রিয় কবিকে খাওয়াতেন, হ্যাঁ। কারণ কবি যেহেতু ভাঙা সবজি বা একই রকম না এরকম সবজি দেখলে উনি কিন্তু আর খেতেন না। এই জন্য আসলে মানে আলু, পেঁপে, কুমড়া সবকিছু চেষ্টা করা হতো একই ভাবে কেটে সুন্দর করে ওনার সামনে পরিবেশন করতে, অসুস্থ অবস্থাতেও।
ধন্যবাদ। আসলে আপু আমরা অনেক কিছু জানতে পারছি। আমার মনে হয় দর্শকদেরও তাদের নতুন নতুন কিছু তথ্য তারা আমাদের আলোচনা থেকে জানতে পারছে। আহ, আপনি আমাদের মোটামুটি অনেক বিষয় বলেছেন, ফ্যাশন ওনার কন্যা সম্পর্কেও ওই যে কিছু শান্তিলতা বলেছেন। দেবী, উনি কিন্তু এই যে খাবার নিয়ে কিন্তু বেশ পরে অনেক কিছু বলে গেছেন যে শান্তিলতা দেবী নজরুল ইসলামের পালিত কন্যা ছিলেন। উনি এটা বলেছেন যে মানে ওনার আতিথ্যে আসলে নজরুল ইসলামের অনেকটা সময় কেটেছে। সেই শান্তিলতা স্মৃতিচারণা থেকে আমরা যেটা ওই যে ঝিঙে শুক্তোর কথা, এটা কিন্তু আমরা সেখান থেকে জেনেছি, হ্যাঁ, শান্তিলতার কথা থেকে। তারপরে মুরগি খাসির কথা, বা গরুর মাংস যেটা খেতেন না, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা সেখান থেকে জেনেছি। আর আর আমি বলবো যে নজরুল ইসলাম আড্ডা দিতে খুব পছন্দ করতেন কিন্তু, হ্যাঁ, তারপরে দাবা খেলা, এটা নজরুল ইসলামের খুব পছন্দ ছিল। তো উম এই তো মোটামুটি আসলে ওনার পছন্দগুলো আমার মনে হয় একটু হলেও আমি বলে গেছি। তো আপনার কথাটা মাঝখানে আমি আবার কথা বলে ফেলাম, আপনি বলতে পারেন এখন। না, ভালো হয়েছে, আমাদের নতুন তথ্যগুলো আমাদের জানা হলো। আমরা তার ফ্যাশন সম্পর্কে একটু শুনেছি। আপনি যদি একটু একটু বিস্তারিত কবির ফ্যাশন স্টাইল এই বিষয়গুলো নিয়ে একটু বলতেন আমাদের। আসলে আমরা যে যে অনেক কিছু এখন আমরা দেখি যে ঘটি হাতা ব্লাউজ, হ্যাঁ, ওই যে লম্বা হাতের কুচি দেওয়া ব্লাউজ যেটা বলি, বা লেস দিয়ে ঘটি হাতা ব্লাউজ, বা চিকন পাড়ের তাঁতের শাড়ি, হ্যাঁ, মোটা পাড়ের যে রঙিন জমিনের শাড়ি, এগুলা কিন্তু আমরা কবি নজরুলের মানে ওই সময়কার উনার ফ্যাশনের একটা অংশ বলে ধরতে পারি, কারণ ওনার লেখার মধ্যে কিন্তু আমরা এসব পেয়েছি, হ্যাঁ। তো সেটা কিন্তু এখনো আমাদের চলে এসেছে। তাঁতে বোনা, সিল্ক, মসলিন, এসব যে আভিজাত্য বা আটপৌর ফ্যাশন, সবকিছু কিন্তু ওনার চিন্তাধারার মধ্যে তখন ছিল। সেগুলো কিন্তু এখনো আছে, কারণ আমি বলেছি উনি তারুণ্যের কবি, হ্যাঁ। এখন কিন্তু আমরা যত যাই করছি, এই এই ফ্যাশন গুলো কিন্তু আমাদের মধ্যে এখনো আছে, এবং আমরা দেখছি এখনকার ছেলেমেয়েরাও পড়ছে। আর আমাদের আসলে এই জিনিসগুলো যাবে মানে কবি নজরুলের যে পাঞ্জাবিটা, এটা কিন্তু উনি পড়তেন, যেটা আমরা সবসময় দেখেছি একটা শাল জড়ানো ছিল। এটাও কিন্তু এখন আমরা অনেক সময় দেখি যে আমরা কিন্তু একটা শাল জড়িয়ে আছি, হ্যাঁ। কারণ উনার শালীনতা এবং রুচিবোধের প্রকাশটা শুধু কবির প্রতিভায় ছিল না, উনার প্যাশনেও ছিল, এটা আমি আগেও বলেছি। আর এই জন্য ওই যে খদ্দরে পাঞ্জাবি, ধুতি, হ্যাঁ, এই জিনিসগুলো উনি যেটা পড়তেন, এটা কিন্তু আমি বলবো যে যুগের সাথে পরিবর্তন হলেও এখনো কিন্তু আমরা সেটা পড়ছি। কাজে ওনার যে সচেতন ফ্যাশন যে ছিল উনার সময়কার, যে ফ্যাশনটা আমরা বলছি, সেটা কিন্তু আসলে আমাদের আধুনিকতা বা এই যে রাজকীয়তা একটা ভাব ছিল, সেটার একটা বহিঃপ্রকাশ কিন্তু নতুন প্রজন্মের কাছে এখনো আমরা কিন্তু অনুকরণ করছি। তো এই যে বলবো যে উৎসবকে কেন্দ্র করে যে ভিন্ন স্টাইল, তার তার যে এই যে নিত্যদিনের পোশাক, বাঙালিয়ানার যে সাজ, সেটা কিন্তু আসলে কখনোই পুরনো হবে না, সেটা আমাদের মধ্যে কিন্তু থেকেই যাবে যুগে যুগে। আহ আমার মনে হয় যে মানে উনার যে নজরুল ছিলেন স্বতন্ত্র ফ্যাশনের অধিকারী এমন একজন ব্যক্তিত্ব। হুম, কারণ তিনি সবসময় গুরুত্ব দিতেন স্টাইলের দিকে, কখন কি ধরনের পোশাক পরা উচিত, বা কোন পোশাক তাকে বেশি মানায়, এ বিষয়ে তিনি এই বিষয়ে ছিল তার একদম নিখুঁত দৃষ্টি। বিত্তশালী উনি ছিলেন না, কিন্তু তার পোশাকে কিন্তু ছিল একটা রাজকীয়তার প্রকাশ, হ্যাঁ। তার পোশাক আশাকের মধ্যে শাল বা চাদর ছিল অন্যতম, আর প্রায় সব পোশাকে এর আবির্ভাব একটা লক্ষণীয় ছিল। উনি যখন উনি আর্মিতে ছিলেন, ফৌজের দায়িত্বে পালন করতেন, তখন কিন্তু ফৌজের পোশাকও উনি পরতেন। তবে তার ধরনটাও ছিল কিন্তু একদম নিজস্ব। পোশাকের সঙ্গে মানানসই তিনি রাখতেন তার চুলের স্টাইল। তো এই জন্য আমি বললাম যে আমরা কিন্তু বাবরি চুলটা, যেটা ওনার কিন্তু একটা সিগনেচার স্টাইল আমরা বলতে পারি যে বাবরি চুলের কবি নজরুল, আমরা কিন্তু এখনো যদি বাবরি চুলের কাউকে দেখি আমরা কিন্তু সেটাই বলি যে কবি নজরুলের মতো চুল, মানে এই যে স্টাইলটা একদম নিজস্ব ওনার, এই স্টাইলটা কিন্তু আমরা যুগের পর যুগ কিন্তু দেখে আসছি। পোশাকের এই পরিবর্তনের পাশাপাশি কিন্তু তার ভিন্নতা, সবসময় তার চুলেও ভিন্নতা ছিল। তিনি যখন ল্যান্স নায়ক হন, তখন কিন্তু তিনি বড় চুল রাখতে শুরু করেন। হুম। তারপরে এই সময় তিনি পরতেন খাকি প্যান্ট, শার্ট, পায়ে বুট জুতা, আর কাঁধে রাখতেন একটা ছোট ব্যাগ। আর যা বর্তমানে আসলে এই ফ্যাশনটাকেও আমি বলবো যে এখনকার এই ফ্যাশনকেও কিন্তু ছাড়িয়ে যায় তখন ওনার যে স্টাইলটা ছিল। আর এই ধরনের আসলে এই যে ঝাঁকড়া চুলে বাবলি দোড়ানো নজরুল, আহ এটা আসলে আমি বলবো যে উম, আহ এটা যুগের পর যুগ চলে আসছে এবং এটা থেকে যাবে। এই স্টাইলটা একদম ওনার নিজস্ব স্টাইল। উনি কিন্তু হাতে আংটি,
কাজল পরানো, মানে চোখ মনে হতো কাজল পরানো, মানে মায়া ভরা একটা চোখ, হ্যাঁ। আহ তারপরে কিন্তু তার ছিল কঠিন একটা ভাবও ছিল, কঠিন কঠোর ভাব, সাহসিকতা ছিল। সবকিছু কিন্তু মিলে উনি একজন এমন একজন ব্যক্তিত্ব, যেটা আমি বলবো যে শুধু কবি নজরুলই আসলে এরকম একজন ব্যক্তি হতে পারেন, যার আর মানে এই যে আমাদের তারুণ্যর কবি, আমাদের মানে একদম নিজস্ব একটা স্টাইল নিয়ে উনি চলেছেন কিন্তু। ওনার পোশাক আশাক বা সবকিছুতে একদম নিজস্বতা ছিল, একদম ওনার আলাদা একজন মানুষ। আসলে ওনাকে নিয়ে বলতে গেলে তো শেষ হবে না, অনেক কথা বলতে হবে। আর তারপরে আমরা অন্য কিছু নিয়েও কথা বলতে পারি। আর আমার মনে হয় ফ্যাশন নিয়ে মোটামুটি এটুকুই আমি বলতে চাই। যারা আর খাবার দাবার তো একটু বলেই গেলাম। আর কিছু কি জানার আছে আপনার? আপা আমরা পোশাক সম্পর্কে অনেক কিছু জানলাম, তার যে ফ্যাশন ছিল সেটাও আমরা জানতে পারলাম। আর খাবার, তার যে খাবার ছিল সেটা আপনি আমাদেরকে বললেন। তার খাবার নিয়ে কিছু মজাদার ঘটনা প্রচলিত আছে, আপনি যদি ঘটনাগুলো একটু দর্শকদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, খাবার নিয়ে তো আসলে ওনার অনেক মজার মজার কথা আছে। মানে মানে উনি কিন্তু খুব মজা করতেন, মজা করে কথা বলতেন। যেমন আহ, একটা ইয়ে আছে, লাখ পেয়ালা চা। হুম। তারপরে তেঁতুল গাছের দই, এরকম কিন্তু অনেক মজার মজার ওনার গল্প আছেন যে আহ, গানের সঙ্গে পান। হ্যাঁ, কারণ নজরুল একবার জলসায় মানে নজরুল যে যে কোনো জলসায় যখন যাবেন তখন সেখানে পান থাকবে না, সেটা কিন্তু হয় না। পান আর গান, মানে এটা যেন মানে ওনার কাছে ছিল একটা অন্যটার পরিপূরক। আর একদিন আসরে বসে গানের ফাঁকে উনি চা মুড়ি মানে খাচ্ছিলেন, তখন খেয়ে নজরুল মুখে একটা পান দিতে যাবেন। এই সময় ছোট্ট একটা মিষ্টি মেয়ে এসে ওনাকে বলল, তুমি এত পান খাও কেন? তো নজরুল তো ছিলেন, খুব মজা করতে পারতেন। নজরুল তার কথায় হো হো করে হেসে উঠে একদম আরো মিষ্টি স্বরে বললেন, গান গাই যে। মানে উনি কিন্তু সবকিছু এরকম তাল মিলিয়ে মজা করে বলতেন। আর একটা যেটা আমার মজা লাগে, যে তেঁতুল গাছের দই, এটা বলতে পারেন যে কাজী নজরুল ইসলাম খেতে বসছেন। তো খাবার শেষে উনার কবির পাতে উনি বোধহয় তখন সিরাজগঞ্জের একটা বিখ্যাত দই ওনাকে পরিবেশন করা হলো। তো কবি একটুখানি মুখে দিয়ে খুব অদ্ভুত মুখভঙ্গি করে যে উনার পাতে দইটা দিলেন তার দিকে তাকিয়ে বললেন, এটা কি? তো পরিবেশনকারী বললেন যে দই, খেয়ে দেখেন খুব ভালো লাগবে। তো কবি তখন তাকে পাল্টা একটা প্রশ্ন করলেন, ভালো দই কি এখন তেঁতুল গাছে ধরে? তখন না, উনি তখন বলছেন, না তা হবে কেন, হ্যাঁ। তখন উনি বলতেছে, মানে যে দিয়েছেন সে একটু মানে হতবত হয়ে গেছেন যে কি বলছেন ওর কবি। আহ তারপরে তো কবি আবার বলছে, তার মানে তুমি তেঁতুল গাছ থেকে দই পেড়ে আনোনি? তাহলে এত টক কেন? মানে টক দই ছিল, সেটা উনি সরাসরি না বলে এরকম মজা করে বলেছেন। তারপরে এই যে লাখ পেয়ালা চা যেটা বললাম, এটাও যেমন নজরুলের বন্ধু ছিলেন যে শৈলজা এবং শৈলেন। এরা কথা বলছিলেন যে কবির পকেট শূন্য অথচ শিশুর মতো সরল মন কবির, হ্যাঁ, এসব নিয়ে কথা বলছিলেন। সেসব শুনে নজরুল ইসলাম হাসতে হাসতে শৈলেনকে বললেন, তুমি অনেক টাকাই পাবে আমার কাছে, হিসেব করে রাখো। তার আগে 2 পেয়ালা চা দাও দেখি। হুম। তো তখন শৈলেন অবাক হয়ে বলে, 2 পেয়ালা চা কেন? হুম। তো কবি তখন আবার বললেন, চালাক হতে আমার এখনো 2 পেয়ালা বাকি। মানে নজরুল আগের মতো মানে হেসে বললেন যে লাখ পেয়ালা চা না হলে তো আর চালাক, মানে চা লাখ, হ্যাঁ, হওয়া যায় না। মানে চালাক শব্দটাকে উনি ওইভাবে মজা করে যে 4 লাখ, চালাক হওয়া যাবে না 2 পেয়ালা চা না খেলে। তো মানে উনি সবকিছুতে কিন্তু এরকম মজা করে রসবোধ দিয়ে কথাগুলো বলতেন। মানে খাবার নিয়েও যে যে কথাগুলো বলেছেন, এবং বাস্তব জীবনে হয়তো আমরা এই জিনিসগুলো আমরা সবাই হয়তো নর্মালি বলবো, দইটা এত টক কেন, বা এরকম যে কোনো কথাই, উনি কিন্তু সেই কথাটাকে খুব হাস্যরস দিয়ে খুব মজা করে সুন্দর করে বলেছেন। তো আমি বলবো যে এই ধরনের একমাত্র কবি নজরুলের পক্ষেই সম্ভব এটা আসলে এরকম করে বলা যে কোনো কথাটাকে। এবং এরকম মজার মজার আমাদের অনেক কিছু গল্প আছে আসলে ওনাকে নিয়ে। আহ আমার মনে হয় আজকে এইটুকুই থাকুক। ধন্যবাদ আপা। আপনি যে মজার কাহিনীগুলো আমাদের সাথে শেয়ার করলেন, আমার মনে হয় দর্শক খুবই আনন্দ পেয়েছে। আমরা জানতে চাচ্ছিলাম যে নজরুলের যে অসংখ্য সৃষ্টিকর্ম আছে তার মধ্যে আপনার প্রিয় লেখা বা হচ্ছে প্রিয় গান কোনটি? আসলে গান তো আমি বলবো যে অনেক গান প্রিয়, মানে ওনার গান তো আসলে সব গানই কম বেশি প্রিয়। কারণ ওনার প্রত্যেকটা সৃষ্টি তো একদম অসাধারণ সৃষ্টি। আর
কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, এগুলো যদি আমি বলি, এগুলো সব জায়গাতেই ওনার স্বাক্ষর আছে এবং সবগুলো কিন্তু একটার চেয়ে একটা আলাদা। তারপর গজল, খেয়াল, রাগ প্রধান গান, এসবও তিনি রচনা করেছেন। তারপরে যেটা হচ্ছে উম মানে তার লেখা, যে আমরা তাকে বিদ্রোহী কবি বলি, কারণ তার যে এই যে আহ অসামাজিক অবিচার, পরাধীনতার বিরুদ্ধে তিনি সোচ্চার, সেটার জন্য কিন্তু তাকে আমরা বিদ্রোহী কবি বলছি। তো আমরা আমরা আসলে খুবই হচ্ছে আমি বলবো যে মাত্র 40 বছর বয়সে কিন্তু তিনি আমাদের যে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, না হলে কিন্তু আরো অনেক অসাধারণ কিছু সৃষ্টিকর্ম আমরা পেতাম। আর কাব্য গ্রন্থের মধ্যে যেগুলো আসলে আমি বলবো যে অগ্নিবীণা আমার ভালো লেগেছে, বিশ্বের বাঁশি, ছায়ানট, আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো, সবগুলোই তো ওনার খুবই মানে সিন্ধু হিল্লোল, তারপরে প্রলয় শিখা, চক্রবাক, প্রত্যেকটা বই মানে আমি বলবো যে কাব্যগ্রন্থগুলো অসাধারণ। তারপরে যে রচিত গল্প, যে উপন্যাস ওনার, এগুলোর আসলে অনেক আছে। তো কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান, এগুলো আমার ভালো লেগেছে। আর প্রবন্ধ গ্রন্থের মধ্যে যদি বলি তাহলে বলবো যে দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, তারপরে যুগবাণী, আহ এগুলো বলতে পারি। আসলে এগুলো সবগুলোই আমার খুব প্রিয়, মানে এখন নামগুলো মনে পড়ছে, এগুলো প্রিয়। আর গান তো আমি অসম্ভব পছন্দ করি, ওনার সব গানই আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা গানই অসাধারণ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন। আফরোজা নাজনীন আপা যে চমৎকার তথ্যগুলো আমাদের দিচ্ছেন, এগুলো নিশ্চয়ই আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং কেমন লাগছে, যদি আপার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদের জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের লিঙ্কটি অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপা, আমরা আবার ফিরে আসছি আপনার কাছে। একজন নজরুল অনুরাগী হিসাবে আপনার কাছে কি মনে হচ্ছে যে নজরুল চর্চা আসলে আরো কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে নজরুল কে নিয়ে যারা চর্চা করছেন, যারা গবেষণা করছেন, তারা কিন্তু কাজ করেই যাচ্ছেন। আহ অনেক কাজ করে যাচ্ছেন। আর আমি তো বলবো যে আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি খুব বেশি কিছু মানে ওনাকে নিয়ে বলার মতো আসলে আমি মনে করি না আমার সেই যোগ্যতা আছে। তারপর আমি বলবো যে এখন এখন আমাদের কিন্তু স্কুলের যে বইগুলো, পাঠ্য বইতে কিন্তু নজরুলের কিছু লেখা, ওনাকে নিয়ে কিছু ওনার সম্পর্কে কিছু মানে জানানোর জন্য চেষ্টা আছে। বেশ কিছু গল্প, কবিতা বা উপন্যাস এসব কিন্তু আছে, যেখানে ওনার সম্পর্কে ছোট্ট করে হলেও আছে। এভাবে কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম আসছে তারা কিন্তু জানতে পারছে। হ্যাঁ, কিন্তু এটাকে আরো যদি একটু ব্যাপকভাবে চর্চা করা যায়, কারণ নজরুলকে জানা আসলে আমি মনে করবো যে উনি আমাদের জাতীয় কবি। তো ওনাকে জানতে হলে ওনার সম্পর্কে আসলে আরো আমাদের অনেক পড়াশোনা করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। এবং এটার জন্য আসলে আমি মনে করি যে আরো অনেক কাজ করতে হবে। করছেন সবাই কাজ, কিন্তু আমি মনে করি যে আরো কাজ করতে হবে। হ্যাঁ, বাংলা মিডিয়ামে যারা পড়ছে বাচ্চারা, তারা একটু জানছে, কিন্তু যেসব বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা কিন্তু আসলে খুব একটা জানে না। যদি আমি নজরুল ইসলামকে বলি, সেটাও জানে কিনা অনেক বাচ্চা, আমি মনে করি যে অনেক বাচ্চাই জানে না। তো এই জিনিসগুলো ওদেরকে জানানোর জন্য ইংলিশেই যদি হয় কিছু, আমরা যদি ডকুমেন্টারি মতো করি বা স্কুলগুলোতে যদি বাচ্চাদেরকে দেখানোর ব্যবস্থা করি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। বাংলা মিডিয়ামে যেহেতু তারা বই থেকে জানছে, অনেকটাই হয়তো জানছে, বা নজরুলের জন্য, নজরুলের সম্পর্কে হয়তো স্কুলে বলা হচ্ছে, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আমার যতটুকু আমি জানি যে আসলে তেমন ভাবে চর্চা করা হয় না। তো আমরা যদি এই ধরনের ছোট ছোট ডকুমেন্টারি করি এবং ইংলিশে করি, যাতে বাচ্চারা বুঝতে পারে, এবং এগুলো যদি আমরা টেলিভিশনে বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায়, এখন তো ইন্টারনেটের যুগে বাচ্চারা ইন্টারনেটটা ইউজ করছে, বা ছোট ছোট এরকম কিছু ক্লিপস আমরা বানিয়ে যদি স্কুলে স্কুলে বাচ্চাদেরকে দেখানোর ব্যবস্থা করি, আমার মনে হয় নতুন প্রজন্ম নজরুলকে জানতে পারবে, বুঝতে পারবে, এবং ওনার যে আদর্শ সেটাতে অনুপ্রাণিত হয়ে নিজেদেরকেও কিন্তু কিছুটা হলেও ঠিক সেভাবে নিজেদেরকে করতে পারবে, যে এই যে অন্যায় অবিচার বা এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়া, পরাধীনতা, তো এই জিনিসটা কিন্তু ওদের মধ্যেও কাজ করবে আস্তে আস্তে। এটাই মনে করি আমি আসলে। ওনাকে নিয়ে উনি এত বড় মতো মানুষ, আহ, আমি খুব ছোট মানুষ, ওনার কাছে আমি এসব নিয়ে বলতে চাই না। তো আমার মনে হয় যে এটা আসলে করলে নতুন প্রজন্মের বাচ্চারা এরা জানতে পারবে, এরা অনেক কিছু আসলে শিখতে পারবে। ধন্যবাদ আপা। আমরা এরপরের প্রশ্নে চলে যাচ্ছি।
বর্তমান আমার তরুণ প্রজন্ম আছে তাদের জন্য আমরা আরো কি কি কাজ করতে পারি, কিভাবে আরো বেশি নজরুলকে আমরা ছড়িয়ে দিতে পারি? তরুণরা আমি বলবো যে অনেকটাই কিন্তু নজরুল সম্পর্কে জানেন, কারণ তারা আহ, ছোটবেলা থেকে একটু দেখে শুনেই কিন্তু বড় হয়েছে যে হ্যাঁ, নজরুল গীতি বা নজরুলের গল্প উপন্যাস অনেকের বাড়িতেই আছে বা ছোটবেলা থেকে দেখেছেন। এখনকার তরুণ যারা, আমি মনে হয় তারা নজরুলকে সম্পর্কে মোটামুটি জানেন। তারপরে যদি আরো করা হয়, আমি যেটা বললাম যে যেটা ছোট বাচ্চাদের জন্য করা হচ্ছে, স্কুলের জন্য যদি করা হয়, এরকম যদি কিছু আমাদের তরুণ সমাজের জন্য করা হয়, হ্যাঁ, ওনার যে বিদ্রোহী অনেক নাটক অনেক কিছু আছে, সেগুলো কিন্তু এখন হয়তো মঞ্চ নাটক হচ্ছে বা অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে তরুণরা যদি নিজেরা খুব আগ্রহী না হয়, সেটা হয়তো দেখছে না বা জানছে না। তাদেরকে দেখানোর জন্য আমাদের এমন কিছু করতে হবে যে যেটা আসলে তারা দেখবে, এবং দেখলেই কিন্তু জানতে পারবে, এবং একটু যদি দেখে তখন কিন্তু তাদের আগ্রহটা বাড়বে যে হ্যাঁ আচ্ছা, এটা আরেকটু আরেকটু আমরা জানি, নজরুলকে আরেকটু জানি। নজরুল গবেষণা ইনস্টিটিউট মানে করছেন নজরুলকে নিয়ে যারা, তারা আমার আমি মানে আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই নতুন নতুন কিছু পরিকল্পনা করছেন আমাদের তরুণ সমাজের জন্য। আর আমি এটাই বলবো যে আসলে তরুণ শুধু না, ছোট থেকে বড় সবারই আমাদের উচিত আমাদের জাতীয় কবি সম্পর্কে জানা, এবং তাকে আসলে আমাদেরকে ধারণ করা, যে যার মতো করে হোক ওনাকে আমাদের মাঝে ধারণ করতে হবে। এটার জন্য আসলে সবাইকেই মানে জানতে হবে, মানে চেষ্টা করতে হবে ওনাকে জানার জন্য, বোঝার জন্য। এটাই বলবো। কাজী নজরুল ইসলামকে নিয়ে মুক্ত আসরের এই যে আয়োজন আমি নজরুল, আজকে তার 63তম পর্ব চলছে। তো আপনার কাছে এই বিষয়টি কেমন লাগছে? আমার তো মনে হয় এটা একটা খুব ভালো উদ্যোগ। এই এই যে নজরুল ইসলামকে নিয়ে যে আমি নজরুল, এটার আজকে 63তম পর্ব। তার মানে কম পর্ব কিন্তু পার হয়ে যায়নি। এই 63 পর্বটা যদি কেউ দেখে, এই যে আজকের তরুণ প্রজন্ম অথবা যারা ছোট বাচ্চারা আছে, তারা যদি দেখে, যেহেতু অনলাইনে আছে, ভিডিওটা থেকে যাবে, সবাই কিন্তু সময় পেলে একটু দেখতে পারে। এবং এটা দেখলে তাদের যেটা হবে, তারা কিন্তু এই যে 63 পর্বে নজরুলকে নিয়ে আলোচনা হয়েছে তার বিভিন্ন কিছু নিয়ে, তাহলে কিন্তু তারা সেই জিনিসটা জানতে পারবে, বুঝতে পারবে, এবং আমার মনে হয় তাদের জন্য খুবই এটা একটা সাহায্য করবে যে নজরুলকে নিয়ে আহ নজরুলকে যে জানার একটা চেষ্টা আমাদের সবার মধ্যে আছে, সেটা কিন্তু তাদেরকে খুব সাহায্য করবে। এই মুক্ত আসরের এই আয়োজনটাকে এই জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তো আমার মনে হয় এটা খুবই খুবই একটা ভালো এবং যুগোপযোগী একটা উদ্যোগ। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে তো আমি বলবো যে এই যে আয়োজন, এরকম আসলে একটা আয়োজনের সাথে থাকতে পেরেছেন আপনারা এতক্ষণ বা থেকেছেন, বা যারা 63টা পর্বই দেখেছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আসলে অনেকটাই জেনে গেছেন নজরুল সম্পর্কে। এবং আমার মনে হয় যে প্রত্যেকে যারা এসেছে তারা কিন্তু বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন নজরুল ইসলামের। তো এটা একটা বড় পাওয়া, একটা জানার একটা বড় প্ল্যাটফর্ম। নজরুল ইসলামকে যারা জানতে চান, বুঝতে চান, যেমন যারা নিজেদের মধ্যে ধারণ করতে চান, তাদের জন্য আমি বলবো এটা একটা খুবই একটা ভালো উদ্যোগ মুক্ত আসরের। এবং যারা এতক্ষণ ছিলেন, আমার কথা শুনলেন, তারা সবাই খুব ভালো থাকবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নজরুল গবেষক যারা আছেন তাদের কাছে আমি আবারও বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব সাধারণ একজন মানুষ, আমি ফুড নিয়ে কাজ করি। তো আপনাদের আমি জানি না, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যতটুকু জেনেছি, পড়েছি, এবং সেটা থেকে কিন্তু আমি শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন। আর এখন যে কোভিড-19 চলছে, সবাই চেষ্টা করবেন নিজে সুস্থ থাকতে এবং আশেপাশের মানুষকে সুস্থ রাখতে, এবং সামাজিক দূরত্ব মেনে চলতে। আর যেটা আমরা সবসময় বলছি যে হাত বারবার ধুতে, মাস্ক পরতে, সেটা আসলে আমাদের সবারই মেনে চলা উচিত। এবং তাহলে আমরা সবাই খুব ভালো থাকবে, এবং আমরা ভালো থাকলে কিন্তু আমরা যে নজরুল চর্চা বা বাকি যে কাজগুলো আছে আমাদের, আমরা সেই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে ছিলেন আফরোজা নাজনীন। তিনি কথা বলেছেন কাজী নজরুল ইসলামের খাবার দাবার ও পোশাক পরিচ্ছদ নিয়ে। আপনার প্রথম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। নজরুল চর্চা, তার মূল্যবোধ, ধ্যান ধারণা নিজেরাই ধারণ করব, এই আদর্শকে ছড়িয়ে দিব। মুক্ত আসর চায় এই চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে। নজরুল চর্চা আরো বাড়ুক, নজরুলের বইগুলো তরুণ প্রজন্মর বেশি বেশি করে পাঠ করুক। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আপনারা লিখে পাঠাতে পারেন। আমাদের আগামী পর্ব 64তম পর্ব প্রচারিত হবে 17 সেপ্টেম্বর।
বিষয় কাজী নজরুল ইসলামের নানা মাত্রা। অতিথি হিসাবে থাকবেন ভারতের প্রখ্যাত নজরুল ও সংস্কৃতি বিষয়ক গবেষক ডক্টর শেখ মকবুল ইসলাম। সবাইকে দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। আমরা অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ চৈতি, আপনি আপনার অনেক সুন্দর মূল্যবান করে উপস্থাপনা করেছেন। আপনার মূল্যবান পরামর্শ, তথ্য, আলোচনা আশা করছি আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।